বিসমিল্লাহির রহমানির রহিম। ধাপ সাতগারা বাইতুল মুকাররম মডেল কামিল মাদ্রাসার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসটি হচ্ছে যারা তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তাদের জন্য। আজকেও আমি আলোচনা করব এই আর্টিকেল নিয়ে। তোমরা জানো যে আমি গত ক্লাসেও আর্টিকেল নিয়ে আলোচনা করেছি, আজকেও আর্টিকেল নিয়েই আলোচনা করব। আর এই ক্লাসটি যারা তোমরা হচ্ছে যে সপ্তম এবং অষ্টম শ্রেণীতে পড়ো তারাও এই ক্লাসটি দেখতে পারবে, কারণ সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণী উভয় শ্রেণীতে কিন্তু আর্টিকেল রয়েছে। তোমাদের পরীক্ষায় আর্টিকেল আসবে, এই জন্য তোমরা যারা সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তারাও এই ক্লাসটি দেখবে, অবশ্যই দেখবে। আর আর্টিকেল নিয়ে আমার যে প্রিভিয়াস যে ক্লাসটি ছিল ওই ক্লাসটি যারা তোমরা এখনও দেখোনি, মানে মিস করেছো যারা, তারা অবশ্যই ওই ক্লাসটি দেখে নেবে, তাহলে এই ক্লাসটি বুঝতে আরও তোমাদের সুবিধা হবে। তো যাই হোক, চলো শুরু করি এখন। তো আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম আর্টিকেলের 8টি রুল নিয়ে, এ এবং এন এর ব্যবহার, কীভাবে এ এবং এন ব্যবহার করতে হয়, কোথায় কোথায় ব্যবহার করতে হয়, এগুলো নিয়ে আমি আলোকপাত করেছিলাম গত ক্লাসে। তো আজকে আমি আর্টিকেলের অর্থাৎ এ এবং এন এর আরও বেশ কয়েকটি নিয়ম নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে একটু দেখো। তো এখানে 9 নম্বর যে রুলটা আছে, দেখো এখানে 9 নম্বর রুলটা বলছে তুলনা অর্থে প্রপার নাউন যখন কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়, তখন এর পূর্বে এ/এন বসে। অর্থাৎ যখন তুলনা করা হয়, যেমন এখানে বলছে কি, উদাহরণ দেখো, নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়ালস। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা হচ্ছে একজন আব্রাহাম লিঙ্কন তার আদর্শের দিক দিয়ে। তো এখন এই নেলসন ম্যান্ডেলা হচ্ছে ইনি দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রপতি এবং আব্রাহাম লিঙ্কন হচ্ছে আমেরিকার সাবেক রাষ্ট্রপতি। তো এই নেলসন ম্যান্ডেলা ইনি হচ্ছেন যে বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা বলা হয় এনাকে, এবং আব্রাহাম লিঙ্কন হচ্ছে এই আমেরিকায় যখন গৃহযুদ্ধ চলছিল, ঠিক আছে, দাস প্রথাকে কেন্দ্র করে যখন এই মানে গৃহযুদ্ধ চলছিল, সেই সময় তিনি আন্দোলনের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে এই দাস প্রথা তিনি বিলুপ্ত করেন এবং দাসদেরকে মুক্তি দিয়েছিলেন। তাহলে এই যে একটা বিপ্লবী চেতনা, সংগ্রামী চেতনা, এই সংগ্রামী চেতনা রয়েছে হচ্ছে নেলসন ম্যান্ডেলার মধ্যে। যেমন আব্রাহাম লিঙ্কনের মধ্যে যে এরকম সংগ্রামী একটা চেতনা রয়েছে, সেই চেতনাটাই রয়েছে হচ্ছে নেলসন ম্যান্ডেলার মধ্যে। এই জন্য আব্রাহাম লিঙ্কনকে মানে আব্রাহাম লিঙ্কনের সঙ্গে তুলনা করা হচ্ছে কাকে, এই নেলসন ম্যান্ডেলাকে। অর্থাৎ নেলসন ম্যান্ডেলাকে, মানে নেলসন যে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রপতি, তাকে তুলনা করা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের সঙ্গে। এটাই তাহলে তুলনা অর্থে এরকমভাবে এই আর্টিকেল এ অথবা এন বসবে। তাহলে আব্রাহাম শব্দটা শুরু হয়েছে এ দিয়ে, এ হচ্ছে একটি ভাওয়েল, আর ভাওয়েলের সামনে এন বসে। তোমরা জানো ভাওয়েল 5টি, এ ই আই ও ইউ, সেই অর্থে এখানে এন হচ্ছে। পরের ইয়াটা লক্ষ্য করো, উদাহরণটা এখানে বলছে কি, যে আই সি ইউ আর এ নজরুল, আমি তো দেখতেছি যে তুমি একজন নজরুল। তাহলে এখানে নজরুল হচ্ছে একটি নাউন এবং এটা হচ্ছে প্রপার নাউন। তোমরা জানো যে প্রপার নাউনের সামনে আর্টিকেল বসে না, অর্থাৎ ব্যক্তির নামের সামনে আর্টিকেল বসে না। তো এখানে আর্টিকেল বসছে এই নজরুল যে নামটা রয়েছে এখানে, প্রপার নাউনটা, এর সামনে আর্টিকেল বসছে এ। তাহলে এমনটা হওয়ার কথা ছিল না, স্বাভাবিকভাবে এমনটা হয় না, কিন্তু এটা হয়েছে এই কারণে। তার কারণটা হচ্ছে যে তোমাকে তুলনা করা হয়েছে নজরুলের সঙ্গে। তোমরা সবাই জানো যে নজরুল হচ্ছে বিদ্রোহী কবি, তিনি বিদ্রোহী কবিতা লিখেছিলেন, তো তাকে বিদ্রোহী কবি বলা হয় তাকে। তো এই বিদ্রোহী কবি তাকে বলা হয়, তার মানে তার মধ্যে যে বিদ্রোহী যে একটা ভাব, এটা তার মধ্যে রয়েছে নজরুলের মধ্যে। তো এই রকম ভাবটা তোমার মধ্যেও রয়েছে, এই জন্য তোমাকে তুলনা করা হচ্ছে নজরুলের সঙ্গে, ঠিক আছে। কিসের দিক দিয়ে তুলনা করা হচ্ছে? এই বিদ্রোহীর দিক দিয়ে। বিদ্রোহী অর্থাৎ নজরুল যেমন বিদ্রোহী ছিলেন, তুমি হচ্ছে সেরকম বিদ্রোহী, এই অর্থে তোমাকে নজরুলের সঙ্গে তুলনা করা হচ্ছে। আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো
10 নম্বর রুলটা দেখিয়ে একটু। 10 নম্বর রুলটা বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে এ অথবা অ্যান বসে। তো তাহলে এখানে এই কি বলছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন যখন এরকমভাবে যে কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে এ অথবা অ্যান বসে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, হেলেন ওয়াজ এ বিউটি। হ্যাঁ, তাহলে বিউটিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলা হয়? যে নাউনগুলোর ইন্দ্রিয় অনুভূতি নেই। যেমন বিউটি, এই নাউনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ যে নাউনের ইন্দ্রিয় কোনো অনুভূতি নেই। তোমরা জানো যে মানুষের ইন্দ্রিয় রয়েছে 5টা, অর্থাৎ চোখ, তারপরে হচ্ছে চোখ, নাক, তারপরে হচ্ছে জিহ্বা, তারপরে হচ্ছে ত্বক এবং হচ্ছে কি কান। এগুলো হচ্ছে মানুষের ইন্দ্রিয়, 5টি ইন্দ্রিয়। হ্যাঁ, তো এই ইন্দ্রিয় দ্বারা যে নাউনকে করা যায় না, অনুভব করা যায় না, হ্যাঁ, সেইটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ ইন্দ্রিয়র অনুভূতি নেই যে নাউনটা, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে বিউটি মানে সৌন্দর্য, সৌন্দর্যকে কিন্তু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, হ্যাঁ, অর্থাৎ এর ইন্দ্রিয় অনুভূতি নেই। এই জন্য এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা যখন কমন নাউন হিসেবে ব্যবহৃত হবে। হ্যাঁ, কমন নাউন, তোমরা জানো কমন নাউন মানে হচ্ছে যে নাউনগুলোকে মানে হচ্ছে যে জাতিবাচকভাবে কী করা হয়, বোঝানো হয়, হ্যাঁ, সেটি হচ্ছে কমন নাউন। তো তাহলে এখানে এই অর্থে এখানে এই বিউটির সামনে এ বসছে। হ্যাঁ, তাহলে হেলেন ওয়াজ এ বিউটি, মানে হেলেন ওয়াজ এ বিউটি মানে হেলেন হচ্ছে একটা মানে সৌন্দর্যের প্রতীক বা সৌন্দর্য। তো এখন এই হেলেনকে, আসলে হেলেন হচ্ছে একজন নারী। হ্যাঁ, এই মানে ধারণা করা হয় বা মনে করা হয় যে হেলেন হচ্ছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী রমণী হচ্ছে হেলেন, যার জন্য 20 বছর যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, হেলেনকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল। তো যাই হোক, আমরা 11 নম্বর রুলটা দেখি। এখানে 11 নম্বর রুলটা হচ্ছে মেনি এবং সাস এর পরে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হলে তার পূর্বে এ/অ্যান বসে। তাহলে এক্সাম্পল লক্ষ্য করো, এখানে বলছে মেনি এ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। হ্যাঁ, ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। তাহলে মেনি এবং সাসের পরে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হলে তার পূর্বে এ/অ্যান বসে। যেমন এক্সাম্পল দেখো, মেনি এ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, মানে এমন অনেক বালকই মিটিংয়ে উপস্থিত ছিল। তাহলে মেনি এবং সাসের পরে যখন সিঙ্গুলার কমন নাউন হবে, এখানে বয় তোমরা দেখতে পাচ্ছ, একটা বয় নামে একটা নাউন আছে, এই নাউনটা হচ্ছে কমন নাউন এবং এটা হচ্ছে সিঙ্গুলার, এক বচন। হ্যাঁ, এই জন্য মেনির পরে যখন এরকম সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হবে তখন তার পূর্বে এ বসবে, এ অথবা অ্যান। তাহলে বয় বানানটা শুরু হয়েছে হচ্ছে বি দিয়ে, বিটা কনসোনেন্ট, এই জন্য এর সামনে এ বসছে। তারপরে মেনি এ বার্ড ইজ সিন হেয়ার, একই নিয়মে। হ্যাঁ, মেনির পরে এখানে বার্ডটা হচ্ছে কমন নাউন, তাই এখানে এ হয়েছে। বুঝতে পারছো? তো এখন আমরা পরের নিয়মটা একটু দেখতে পারি। তো এখানে 12 নম্বর ইয়েটা দেখো, একটু নিয়মটা দেখো। দেখো 12 নম্বর নিয়মটা এখানে দেখো কি বলছে, যে অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে এ/অ্যান বসে। হ্যাঁ, অপরিচিত ব্যক্তির নাম অথবা পদবীর পূর্বে এ অথবা অ্যান বসবে। যেমন এখানে এক্সাম্পলে দেওয়া আছে, দেখো, এ মিস্টার অনিক কল্ড অ্যাট মাই অফিস, অর্থাৎ অনিক নামে একজন ব্যক্তি, হ্যাঁ, তিনি আমার অফিসে এসে দেখা করেছিলেন। হ্যাঁ, আমার সঙ্গে দেখা করেছিলেন। তাহলে এই কল অ্যাট মানে হচ্ছে গিয়ে দেখা করা। তো এখানে যে এখানে এ বসছে কি কারণে? এখানে এ বসছে হচ্ছে এই যে অনিক, মিস্টার অনিক নামে যে একজন ভদ্রলোক রয়েছেন, এই ভদ্রলোক আমার অত ভালো পরিচিত নন। হ্যাঁ, অত ভালো পরিচিত নন, অপরিচিত। হ্যাঁ, তো তিনি আমার সঙ্গে দেখা করেছিলেন আমার অফিসে এসে। হ্যাঁ, এই জন্য অপরিচিত ব্যক্তির নামের পূর্বে এ অথবা অ্যান বসবে। তাহলে এখানে এ বসছে, এই যে মিস্টার বানটা শুরু হয়েছে এম দিয়ে, এমটা কনসোনেন্ট, তাই এখানে এ বসছে। আবার এখানে বলছে এ মিসেস সাহানা শট হিজ হেল্প, অর্থাৎ মিসেস সাহানা নামে এক ভদ্রমহিলা, তিনি তার সাহায্য চেয়েছিলেন বা খুঁজেছিলেন, অন্বেষণ করেছিলেন। তো এই অর্থে এখানে এ হয়েছে, ইনিও অপরিচিত ব্যক্তি। তারপরেরটা দেখো, যে ইমরান কেম হেয়ার টু কালেক্ট দ্য নিউজ, অর্থাৎ ইমরান নামে এক ব্যক্তি
তিনি এখানে এসেছিলেন নিউজ সংগ্রহ করার জন্য, সংবাদ সংগ্রহ করার জন্য, হ্যাঁ, সংবাদ সংগ্রহ করার জন্য। তাহলে এখানে এই যে তাহলে এখানে ইমরানের সামনে অ্যান হয়েছে কি অর্থে? এখানে এই অর্থে হয়েছে যে এই ইমরান হচ্ছে অপরিচিত ব্যক্তি, হ্যাঁ, অপরিচিত ব্যক্তি, তাকে ওইভাবে অত ভালোভাবে আমি চিনি না, এই জন্য অপরিচিত ব্যক্তির নামের সামনে এখানে কী হবে? এ অথবা অ্যান হবে। আচ্ছা, আমরা 13 নম্বর রুলটা একটু দেখি। দেখো 13 নম্বর রুলটা কি বলছে? পেশা, ব্যবসা ইত্যাদি বোঝাতে এ/অ্যান বসে। যেমন বলছে মিস্টার রাকিব ইজ এ বিজনেসম্যান, মিস্টার রাকিব হচ্ছেন একজন ব্যবসায়ী, তাহলে বিজনেসম্যান মানে হচ্ছে ব্যবসায়ী, তাহলে এই অর্থে এখানে সামনে এ হয়েছে, হ্যাঁ, এ হয়েছে। আবার এখানে পরের সেন্টেন্সটা দেখো, এখানে হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তিনি হচ্ছেন একজন প্রকৌশলী। ইঞ্জিনিয়ার শব্দের অর্থ হচ্ছে কি? ইঞ্জিনিয়ার শব্দের অর্থ হচ্ছে প্রকৌশলী, হ্যাঁ, ইঞ্জিনিয়ার মানে হচ্ছে প্রকৌশলী। তো এখানে ইঞ্জিনিয়ার শব্দটা ই দিয়ে শুরু হচ্ছে, ই একটি ভাওয়েল, এই জন্য ভাওয়েলের সামনে অ্যান বসবে। আচ্ছা, এবার আমরা 14 নম্বর রুলটা দেখি। দেখো 14 নম্বর রুলটাতে কি বলছে? যে ইচ বা পার প্রতি অর্থে এ/অ্যান বসে, হ্যাঁ। তোমরা জানো যে ইচ মানেও প্রত্যেক বা প্রতি, পার মানেও এই প্রতি বা প্রত্যেক, এই অর্থে, এই প্রতি অর্থে এই এ অথবা অ্যান বসবে। আমরা উদাহরণ দেখি যে মিস্টার রাজু আর্নস 1000 টাকা এ মান্থ, অর্থাৎ এ মান্থ। মিস্টার রাজু হচ্ছে যে কি? যে তিনি যে 1000 টাকা কী করেন? উপার্জন করেন, 1000 মানে 1000 টাকা তিনি উপার্জন করেন এ মান্থ, এক মাসে। তাহলে এখানে এই এ মান্থ বলতে এখানে এ বলতে বোঝাচ্ছে যে ইচ মান্থ, হ্যাঁ, মানে প্রত্যেক মাসে বা প্রতি মাসে। তাহলে এখানে এ মানেই হচ্ছে ইচ, ইচ অর্থে এখানে এই একে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এই জন্য এখানে আর্টিকেল এ বসছে। পরের এক্সাম্পলটা দেখো, হি ড্রাইভস দ্য কার অ্যাট 50 মাইলস অ্যান আওয়ার, অর্থাৎ তিনি ঘন্টায় 50 মাইল বেগে কার পরিচালনা করেন বা চালান। তাহলে এই যে এখানে অ্যান হয়েছে, অ্যান কি কারণে হলো? অ্যান হয়েছে এখানে, অ্যান মানে হচ্ছে পার, অর্থাৎ পার আওয়ার, অ্যান আওয়ার মানে হচ্ছে পার আওয়ার, হ্যাঁ, পার, এই যে এখানে যে পার রয়েছে, পার আওয়ার, হ্যাঁ, এইটি। তাহলে আর আওয়ারের সামনে আবার অ্যান বসবে, অর্থাৎ আওয়ার যে শুরু হয়েছে এইচ দিয়ে, এইচটা এখানে উজ্জ, হ্যাঁ, এই কারণে এখানে যখন এইচ উজ্জ থাকে তার সামনে আর্টিকেল অ্যান বসে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, 15 নম্বর নিয়মটা একটু এখন দেখো। তো এখানে রয়েছে কি? যে ডোজেন, তারপর হচ্ছে 100, 1000, মিলিয়ন প্রভৃতির পূর্বে এ বসে, হ্যাঁ, এ বসে। যেমন উদাহরণ এখানে রয়েছে যে হেয়ার আর এ ডোজেন অফ ব্যানানাস, মানে 1 ডজন কলা। ডোজেন মানে হচ্ছে ডজন, 100 মানে 100, 1000 মানে 1000, আর মিলিয়ন দ্বারা লক্ষ বোঝায়, অর্থাৎ 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ। তো তাহলে এখানে পরের উদাহরণটা দেখো, এ 100 বয়েজ কেম আউট ফ্রম স্কুল। তাহলে এই যে এই সেন্টেন্সটার মধ্যে 100 শব্দটা রয়েছে, তাহলে 100 এর সামনে কি বসবে? এখানে এ বসবে, হ্যাঁ, এটাই। আচ্ছা, পরেরটাও দেখো যে দেয়ার আর এ 1000 পিপল, হ্যাঁ, দেয়ার আর এ 1000 পিপল, ঠিক আছে। তাহলে এখানে এই যে 1000 যে শব্দটা আছে এই বাক্যের মধ্যে, তাহলে 1000 শব্দটার সামনে এ বসবে। এখানে বলাই রয়েছে যে ডোজেন, 100, 1000, মিলিয়ন প্রভৃতির পূর্বে এ বসবে, সেই অর্থে এখানে এ বসছে। বুঝতে পারছো? আচ্ছা, এখন 16 নম্বর রুলটা দেখো। 16 নম্বর রুলটাতে কি বলা আছে? যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, হ্যাঁ, এক্সক্লেমেটরি সেন্টেন্স হট দিয়ে শুরু হলে হটের পরে এ/অ্যান বসে, হ্যাঁ। তোমরা জানো যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ, আনন্দ, বেদনা, হ্যাঁ, বিস্ময় ইত্যাদি প্রকাশ করা হয়, সেটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন হট দিয়ে শুরু হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু হাউ দিয়েও শুরু হতে পারে, হ্যাঁ। তো যখন মোট কথা হচ্ছে এখানে হট দিয়ে শুরু হবে, হ্যাঁ, তখন এই হটের পরে এ বসবে। শুধুমাত্র যখন হট দিয়ে শুরু হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তখনই এই হটের পরে এ বসবে। যেমন এখানে এক্সাম্পল দেখো, হট এ পিটি, কি দুঃখের বিষয়। তাহলে এই যে এখানে শেষে হচ্ছে এই এক্সক্লেমেটরি, এখানে সাইন দেওয়া আছে, নোট অফ এক্সক্লেমেশন, হ্যাঁ, বিস্ময়সূচক চিহ্ন শেষে দেওয়া আছে। অতএব এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন হট দিয়ে শুরু হবে তারপরে কি বসবে? এখানে এ বসবে। বুঝতে পারছো?
আচ্ছা, পরেরটা দেখো, হট এ নাইস বার্ড ইট ইজ, এটা কতই না সুন্দর পাখি। তাহলে এই যে মনের একটা মানে আবেগ প্রকাশ করা হলো, হ্যাঁ, তাহলে এই অর্থে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং নিয়ম অনুযায়ী এটা হট দিয়ে শুরু হয়েছে। হট দিয়ে শুরু হলে এখানে তারপরে এই বসবে, হ্যাঁ এটি। আচ্ছা, তারপরেরটা দেখো এখানে, হট অ্যান্ড অফুল রিমার্ক, হ্যাঁ, হট অ্যান্ড অফুল রিমার্ক, কি ভয়ানক মন্তব্য, হ্যাঁ, তাহলে এখানে এই হটের পরে এখানে অ্যান বসছে কেন? কারণ এখানে পরের শব্দটা হচ্ছে অফুল, অর্থাৎ অফুল মানে হচ্ছে কি ভয়ানক, হ্যাঁ, এই অর্থে এখানে এখানে এই এটা যেহেতু ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এই ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এই কারণেই ভাওয়েলের সামনে অ্যান বসবে, হ্যাঁ। এবার আমরা 17 নম্বর রুলটা একটু দেখি। দেখো 17 নম্বর রুলটাতে কি বলা আছে, যে ইমফেসিস বা জোর প্রদান করা বোঝানোর জন্য অনেক সময় এ/এন বসে। তাহলে যখন জোর প্রদান করা হবে, হ্যাঁ, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যখন জোর প্রদান করা হবে, হ্যাঁ, গুরুত্ব প্রদান করা হবে, বেশি গুরুত্ব দেওয়া হবে, তখনই ওই সেন্টেন্সে এ অথবা অ্যান বসবে। যেমন এখানে উদাহরণ দেখো, নট এ বয় ওয়াজ প্রেজেন্ট, ওয়াজ প্রেজেন্ট, তাহলে এই গুরুত্ব বোঝানোর জন্য এখানে এভাবে এ বসছে নটের পরে। অর্থাৎ সেন্টেন্সটা যদি আমরা স্বাভাবিকভাবে যে সেন্টেন্সটা যদি আমরা লিখি, তাহলে এভাবে হবে যে এ বয় ওয়াজ নট প্রেজেন্ট। স্বাভাবিকভাবে লিখলে সেন্টেন্সটা এরকম হবে, এ বয় ওয়াজ নট প্রেজেন্ট। কিন্তু সেন্টেন্সটা এভাবে না লিখে লেখা হয়েছে এভাবে, নট দিয়ে আগে শুরু করা হয়েছে, হ্যাঁ, নট দিয়ে আগে শুরু করা হয়েছে, ঠিক আছে এটি। তাহলে যখন এভাবে শুরু হবে তখন এই নটের পরে এখানে কি বসবে, এ বসবে। তার মানে তখন গুরুত্ব প্রকাশ পাবে, বেশি করে জোর মানে জোর প্রকাশ পাবে ওই বাক্যটার মধ্যে। এই অর্থে এখানে নটের পরে এ বসছে। নট এ বয় ওয়াজ প্রেজেন্ট, একজন বালকও উপস্থিত ছিল না। তারপরে সেন্টেন্সটা দেখো, নট এ ড্রপ অফ ওয়াটার ওয়াজ ইন দ্য পট, অর্থাৎ এই পাত্রে এক ফোঁটা পানিও ছিল না। তাহলে সেন্টেন্সটা স্বাভাবিকভাবে লিখলে এরকম হইতো যে এ ড্রপ অফ ওয়াটার ওয়াজ নট, হ্যাঁ, ইন দ্য পট, তাহলে এরকম হতো। কিন্তু সেন্টেন্সটা জোর প্রদান করার জন্য এভাবে লেখা হয়েছে, বুঝতে পারছো? তো যাই হোক, আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো আজকে আমরা এই 17 নম্বর রুল পর্যন্ত আলোচনা করলাম আর্টিকেলের। আগামী ক্লাসে আরও বাকি কিছু রুল নিয়ে আলোচনা করা হবে, হ্যাঁ। তোমরা এই নিয়মগুলো যেগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম, তোমরা এগুলো ভালোভাবে বাসায় দেখো এবং বাসায় অন্যান্য সাবজেক্টগুলো ভালোভাবে পড়ো। আমি আশা করি তোমরা অবশ্যই ভালোভাবে অধ্যয়ন করলে তোমরা অবশ্যই পরীক্ষা ভালো করতে পারবে, হ্যাঁ। তোমাদের জন্য শুভকামনা রইল, তোমরা সবাই ভালো থাকো, হ্যাঁ, বাসায় অবস্থান করো, হ্যাঁ, এবং স্বাস্থ্যবিধি মেনে চলো, হ্যাঁ। আর তোমাদের সঙ্গে আগামী ক্লাসে আবারও মানে এই টপিকসগুলো নিয়ে, বাকি টপিকসগুলো নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।